তখন কয় না পেট খিদে হলে 50 টাকা 70 টাকা চাল কেনাই নাকি, সেরকম বাধ্য হয় না, হয় নাকি। সরকার যদি 1 টাকা বাড়ায় আর 2 টাকা আরো বাইরে বয়ে থাকে, এই হলো ঘটনা দেশে। আগে 1700 করে আসলো, এখন তো বেশি দাম, 2400-2600 টাকা বস্তা। তার মানে বস্তায় যে দাম আছে তার চেয়ে বেশি দাম। বেশি দাম। এটা কেন দেওয়া লাগতেছে, কি বলে? এটা করছে যে সংকট, সারের সংকট, সারের উৎপাদন নাই, তো সে কারণে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্ষতিগ্রস্ত না পারলে আর কি করবো, ওরা যে দিচ্ছে না, আমরা কোথাও পাবো। যদি অ্যাভেলেবেল না করতে পারে, কৃষক কিন্তু রাস্তায় নেমে যাবে। কৃষক তখন কারোর দিকে তাকাবে না, কারণ গরিব কৃষক সরকার প্রধান নিয়ে বিবেচনা না, কৃষকের বিবেচনা তাদের মাথা ব্যথা। আমি জমিতে নেমেছি, আমি বিনিয়োগ করেছি, আমার ফার্টিলাইজার দিতে হবে, এটা সরকারের একটা নৈতিক দায়িত্ব। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষককে নিয়ে একটি নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। সার কৃষির যতগুলো উপকরণ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন বাংলাদেশ যে বিপুল পরিমাণ জনসংখ্যার খাদ্যশস্য চাহিদা মেটাচ্ছে, তার পেছনে রয়েছে সারের অবদান। তবে মৌসুমে যদি সার না পাওয়া যায় তাহলে কৃষকের কি হতে পারে? এখন যে রবি মৌসুম আসছে, সেখানে সারের সংকট ততটা না বুঝলেও কিছু কিছু সার অনেক উচ্চ মূল্যে কিনতে হচ্ছে কৃষককে। অনেক সময় যে মূল্যে বিক্রি করার কথা তার থেকে প্রায় 500 থেকে 700 টাকা বেশি মূল্য দিতে হচ্ছে কৃষকদের। আর আসছে বড় মৌসুমে সারের সংকট হলে দিশেহারা হবেন কৃষক। এটি নিউজের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানের আজকের পর্বে আমরা এই সার সংকট এবং বাংলাদেশের সার আমদানির পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। বগুড়ার শিবগঞ্জ উপজেলার সবজি চাষী ওমর ফারুক শুধু সবজি চাষই করেন না, আশেপাশের কৃষকদের চুক্তিভিত্তিক সবজির আবাদও করিয়ে নেন তিনি। উৎপাদিত সবজি নিজেই নিয়ে যান রাজধানীতে। খুব একটা হাত বদল নেই, তাই সবজির ভালোই দাম পান তিনি, সঙ্গে তার কৃষকরাও। এই ভালো দামের কারণে বাণিজ্যিক সবজি চাষের একটা বড় প্রচলন হয়েছে তার এলাকায়। চাষাবাদের পরিধিও বেশ বড় ওমর ফারুকের। সবজি চাষে সবসময় সার লাগে তার। বাজারে সার পাওয়া গেলেও দাম বাড়তি, ফলে চাষ খরচ বাড়ছে তার, যার প্রভাব পড়ছে সবজির দামে। এখন 1400-2200 টাকা এখন কেনা লাগে। তার মানে যা গায়ের দাম তার চেয়ে বেশি। হ্যাঁ, বাজারে পাওয়া যাচ্ছে অল্প সীমিত, মোকামতলা 2 কাজ পাওয়া যায়, ডিলার আর এখন আমাদের ওখান থেকে নিয়ে আসা লাগে, একটু দাম বাইরে দিয়ে। দাম বেড়ে কেন দিবেন? আপনার তো উচিত হচ্ছে, সরকার তো ওখানে ভর্তুকি দিচ্ছে, তা তো উচিত। আপনি ওখানে ওরা তো আপনার যারা ব্যবসা করে ওরা তো আর আমাদের 2-4 বস্তার জন্য আপনার বেশি দিবেন না। আমাদের দেখতে আমার জমির প্রয়োজন লাগবে, আলু পটেন গাছ উপকারী জিনিস, আমাকে ওখান থেকে যাবো ভাই এত কথা, ভাই এত লাগবে, আমাদের বুদ্ধি নেই, ওখান থেকে নিয়ে আসা লাগবে। বগুড়ায় আলু রোপণের মৌসুমও চলছে। জমিতে আলু বীজ লাগাতে ব্যস্ত চাষিরা। এই সময়টায় তাই সারের চাহিদা বেশি। তবে চাহিদার বিপরীতে বাজারে সার পাওয়া যাচ্ছে না এমনটা নয়। তবে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম না দিলে মিলছে না সার। কোনো কোনো সময় আবার বাড়তি দাম দিয়েও চাহিদার সমপরিমাণ সার পাচ্ছেন না কৃষকরা। তখন কয় না পেট খিদে হলে 50 টাকা 70 টাকা চাল কেনাই নাকি, সেরকম বাধ্য হয় না, হয় নাকি। সরকার যদি 1 টাকা বাড়ায় আর 2 টাকা আরো বাইরে বয়ে থাকে, এই হলো ঘটনা দেশে। এই বছর আসে 1200 স্কিম হেনে আসিল, পরে মনে করো কিনবে 1400 গেল। দাম বেশি নেয়, মানে সঠিক দামটাই কোনো সময় আসে না। আজকে কি ব্যাপার, সার পাওয়া যাচ্ছে না। চাষটাই বড়, অবশ্যই চাষ করলে সার লাগবে, তো অবশ্যই লাগবে, ফসফেট, পটাশ, সালফার সবই লাগবে। সরকার নির্ধারিত মূল্যে 1 কেজি ইউরিয়া সার কৃষক পর্যায়ে বিক্রির কথা 27 টাকায়, তবে কৃষককে সেটা কিনতে হচ্ছে 32 টাকায়। একইভাবে কৃষক পর্যায়ে এমওপি প্রতি কেজি 20 টাকার পরিবর্তে 24 টাকায়, ডিএপি 21 টাকার পরিবর্তে 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ফলে বস্তা প্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত বেশি দাম দিতে হচ্ছে কৃষকদের। আগে 1700 করে আসলো, এখন তো বেশি দাম, 2400-2600 টাকা বস্তা। তার মানে বস্তায় যে দাম আছে তার চেয়ে বেশি দাম। এটা কেন দেওয়া লাগতেছে, কি বলে? এটা করছে যে সংকট, সারের সংকট, সারের উৎপাদন নাই, তো সে কারণে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্ষতিগ্রস্ত না পারলে আর কি করবো, ওরা যে দিচ্ছে না, আমরা কোথাও পাবো। শুধু বগুড়া নয়, সিরাজগঞ্জ, গাইবান্ধা, নওগাঁ, পঞ্চগড়, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজশাহী, রাজবাড়ী, খুলনা সহ দেশের প্রায় সব জায়গায় ইউরিয়া ও নন ইউরিয়া সার বেশি দামে বিক্রি হচ্ছে। বেশি দামে সার বিক্রির অভিযোগে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জেল জরিমানাও করা হচ্ছে।
এমন একটা সময় এসে কৃষকদের এই সারের পিছনে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে যখন চাল উৎপাদনের সবচেয়ে বড় বোরো মৌসুম শুরু হয়েছে। এই বোরো মৌসুমে 2 কোটি টনের বেশি চাল উৎপাদন হয়, যা সারা বছরের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখে। একই সঙ্গে এই মৌসুমে সারা বছরের জন্য পেঁয়াজ, আলু, সরিষা ও গমও উৎপাদন হয়। এজন্য ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত সময়কে ধরা হয় সারের পিক সিজন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি নন ইউরিয়া অর্থাৎ টিএসপি, ডিএপি ও এমওপি সারের যোগান দিয়ে থাকে। বিএডিসির পাশাপাশি নন ইউরিয়া সারের একটা বড় যোগান আসে বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে। কৃষি মন্ত্রণালয়ের ইউরিয়া ও নন ইউরিয়া সারের মজুদের বিশ্লেষণে দেখা যায় টিএসপি সারের ডিসেম্বর-মার্চ পর্যন্ত চাহিদা 3,61,000 মেট্রিক টন, ডিএপি সারের চাহিদা 44,000 টন এবং এমওপি সারের চাহিদা রয়েছে 13 লাখ মেট্রিক টন। এর বিপরীতে বিএডিসির গুদাম ও পরিবহনাধীন সারের মোট মজুদের মধ্যে টিএসপি 1,02,000 মেট্রিক টন, ডিএপি 1,39,000 মেট্রিক টন এবং এমওপি সার রয়েছে 2,29,000 মেট্রিক টন। এ মুহূর্তে বিএডিসির বাইরে বেসরকারি খাতে নন ইউরিয়ার তেমন কোনো মজুদ নেই। পাইপলাইনে যেগুলো রয়েছে সেগুলো জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আসার কথা। কৃষি মন্ত্রণালয় ডিসেম্বর মাসে সারা দেশে যে পরিমাণ সার বরাদ্দ দিয়েছে সেখানে বিএডিসি টিএসপি বিতরণ করবে 93,646 মেট্রিক টন, ডিএপি 1,83,000 মেট্রিক টন এবং এমওপি বিতরণ করবে 1,29,000 মেট্রিক টন। অর্থাৎ বিএডিসির হাতে জানুয়ারিতে সরবরাহ করার মতো পর্যাপ্ত সারের মজুদ নেই। এর বাইরে ডিসেম্বর মাসের চাহিদার একটা বড় অংশ সরবরাহ করবে বেসরকারি আমদানিকারকরা। বিএডিসির বাইরে মোট চাহিদার 25.68% টিএসপি, 30.43% ডিএপি এবং 18.37% এমওপি সার সরবরাহ করবে বেসরকারি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। তবে তাদের কাছেও পর্যাপ্ত মজুদ নেই। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি স্থানীয় উৎপাদন ও বিদেশ থেকে আমদানির মাধ্যমে ইউরিয়া সারের যোগান দিয়ে থাকে। সারা বছরে ইউরিয়া সারের চাহিদা প্রায় 32 লাখ মেট্রিক টন। এর মধ্যে ব্যবহারযোগ্য ইউরিয়ার চাহিদা 27 লাখ মেট্রিক টন। এর বাইরে নিরাপত্তা মজুদ হিসেবে থাকার কথা 5 লাখ মেট্রিক টন, যেখানে ডিসেম্বর থেকে মার্চের মধ্যেই মোট চাহিদা 14 লাখ টন। শিল্প মন্ত্রণালয়ের তথ্য বলছে আমদানি ও স্থানীয় উৎপাদন দিয়ে যে মজুদ তৈরি হয়েছে তার নিরাপত্তা মজুদ বাদে শুধু ডিসেম্বরের চাহিদাই পূরণ করতে পারবে। ডিসেম্বর মাসে সারের চাহিদা 3,15,000 মেট্রিক টনের কিছু বেশি। এর বিপরীতে নিরাপত্তা মজুদ সহ বিসিআইসির হাতে আছে 7,25,000 মেট্রিক টন। তবে যে মজুদ দেখানো হয়েছে সেটি এখনও দেশে এসে পৌঁছায়নি। সে অনুযায়ী ডিসেম্বর মাসে সারের চাহিদা অনুযায়ী ব্যবহার করলে হাত পড়বে নিরাপত্তা মজুতে। অথচ চলতি ডিসেম্বরের 1.5 লাখ মেট্রিক টন, জানুয়ারির 2,10,000, ফেব্রুয়ারির 1.5 লাখ এবং মার্চে 30,000 মেট্রিক টনের সম্ভাব্য আমদানি ধরেই হিসাব করা হয়েছে এই মজুদ। যদি কোনো কারণে আমদানি হওয়া সার সঠিক সময়ে না আসে তবে বড় সংকটে পড়তে হবে দেশকে। ইউরিয়া সার নিয়ে টানাটানি শুরু হয়েছে এই অর্থবছরের শুরু থেকেই। রাজনৈতিক সংকট, ডলার সংকট সহ নানা কারণে মার্চ থেকে ঠিকমতো সার আমদানি হয়নি। আবার গ্যাসের সংকটের কারণে বাংলাদেশের 5টি কারখানার মধ্যে 4টি বন্ধ হয়ে গিয়েছিল, যদিও পরে 2টি চালু করা হয়। জুলাই, আগস্ট এবং নভেম্বরে চাহিদার চেয়ে কম সার সরবরাহ করেছে বিসিআইসি। ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ইউরিয়া সার আমদানি করা হয়েছে 5,15,000 মেট্রিক টন আর উৎপাদন হয়েছে 5,40,000 মেট্রিক টন। সারের এই অস্থির পরিস্থিতি কৃষকের কাছে বড় উদ্বেগের কারণ। যদি সময় মতো ন্যায্য দামে সার না পাওয়া যায় তবে বোরো আবাদের লক্ষ্যমাত্রার পুরোটা তোলা নিয়ে কৃষক রয়েছেন শঙ্কায়। সার না পাওয়া গেলে তো আমাদের চাষ করতে অসম্ভব হবে, কারণ আমরা কৃষি মানুষ, আমাদের জমি চাষ করতে হলে অবশ্যই আপনার রাসায়নিক সারের প্রয়োজন। কিন্তু সেই রাসায়নিক সারের যদি আমাদের সংকট দেখা দেয় তাহলে আমরা তো সেভাবে চাষ করা লাভবান হতে পারবো না। সার দাম কমাবার কমা আমার কইতে কইতে এখন কি হবে আল্লাহ জানে। কইতে পারি যে দাম কমা এটাই না কইতে পারি, আমার তো আর জায়গা মতো দাঁড় পাবো না। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছি সার সংকট নিয়ে এবং সারের গুরুত্ব কতটুকু এবং কেন সার সরবরাহ এবং আমদানি সবসময় ঠিক রাখতে হবে সেই বিষয়টি আমরা কথা বলব। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক কৃষি সচিব জনাব আনোয়ার ফারুক এবং বর্তমানে তিনি কৃষি নিয়ে বিভিন্ন লেখালেখি করছেন এবং সবসময়
কৃষকদের পাশে থাকার চেষ্টা করছেন। আমরা তার কাছে একটু শুনবো যে সার আসলে একজন কৃষকের জন্য বা সার্বিক উৎপাদনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং কেন সার আমদানি করা দরকার। জনাব আনোয়ার ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। সার নিয়ে যখন কথা বলি, সার হচ্ছে বলা হয় যে এই যে আমরা বাংলাদেশে এত অল্প জমি দিয়ে এত জনসংখ্যাকে আমরা খাওয়াতে পারছি, এর পেছনে সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে সারের। তো কাজেই সারটা আসলে কৃষির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, একটু গুরুত্বটা শুনতে চাই আপনার কাছে। দুটো বিষয়, একটা হলো যে আপনার জমি কম, আমাদের জনসংখ্যা বেশি, সো আমাদেরকে ফসল বেশি ফলাতে হচ্ছে আর কি। পৃথিবীর উন্নত দেশ যারা আজকে দেখেন যে পরিবেশ নিয়ে কথা বলছে বা গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস কথা বলছে, এই ইউরোপ বা আমেরিকা, সো তাদের অ্যাবান্ডেন্ট ল্যান্ড আছে, পপুলেশন কম, তারা করতে পারে, কিন্তু আমরা তো পারছি না। আমার প্রায় +- 8 মিলিয়ন হেক্টর জমি আছে এখন, কৃষি উৎপাদনশীল জমি। তার মধ্যে আমাকে এই 17 কোটি মানুষের জন্য খাবার করতে হচ্ছে, তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। আধুনিক কৃষি উৎপাদনের প্রধান যে 3টা শর্ত হলো, একটা হলো যে আপনার প্রযুক্তি থাকতে হবে, দ্বিতীয় হলো যে আপনার এর উৎপাদনের জন্য ইনপুটগুলো থাকতে হবে। সেই ইনপুটে যদি আমি ধরি, কৃষিতে যদি ধরি, আমার একটা হলো বীজ, একটা হলো সার, এবং তারপরে ইরিগেশন আসে 3 নম্বরে। সো প্রথম দুইটা যদি ধরি আমি, বীজ এবং সার, এই দুটো হলো প্রধান, একটা ছাড়া আরেকটা হবে না। যেমন আপনি জমিতে যতই সার দেন, যদি বীজটা কোয়ালিটি না থাকে তাহলে আপনার ফলন কম হবে। আবার বীজ ভালো দিলেন কিন্তু সার দিলেন না, সেখানেও ফলন কম হবে। সো আপনাকে সার এবং বীজ দুইটাই টাইমলি অ্যাভেলেবেল করতে হবে এবং কোয়ালিটি করতে হবে। এখন আমাদের দেশে প্রায় 55 লক্ষ মেট্রিক টন ফার্টিলাইজার ব্যবহার হচ্ছে, কেমিক্যাল ফার্টিলাইজার, যেটা আগে 25 থেকে 30 লক্ষ টন ছিল। সো এটা ক্রপিং ইন্টেন্সিটি যত বাড়বে, সারের ব্যবহার তত বাড়বে, আমাকে বুঝতে হবে। এখন সমস্যা হলো যে কৃষকরা যে সারটা ব্যবহার করছে সেটা কোয়ালিটি ফার্টিলাইজার কিনা, এবং সেটা যে কৃষক টাইমলি অ্যাভেলেবেল হয় এবং দামটা যদি রিজনেবল হয়, তাহলে কিন্তু আমার কস্ট প্রোডাকশনটা কম হয়। আপনি বাজার ব্যবস্থাপনায় এর একটা গুরুত্ব আছে যে সারের দামটা এবং অ্যাভেলেবিলিটি। কৃষকদের কাছে আমরা গিয়েছি বিভিন্ন এলাকায়, তারা বলেছেন যে সারের দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে। হয়তো কৃষক বুঝতে পারছে না, কিন্তু দাম বেশিটাও অন্যতম একটা সংকট কিনা। দাম বেশিটা হলো যে এবছর যেহেতু বিগত সরকার, আমরা বলবো আগে যে সরকার ছিল, তারা সরকার পতনের প্রায় 6 মাস যাবত কোনো এলসি খুলতে পারেনি। আর সারের এলসি না খোলার কারণে এটা বাজারে তখন থেকে একটা শর্টেজটা ছিল, আমাদের যে স্টোরেজটা যে ছিল পাইপলাইনটা, সেটা কমে যায়। এবং বর্তমানে অন্তর্বর্তী গেলেন সরকার, বিপ্লবী সরকার আসার পর সাথে সাথে তারাও এটা বুঝে উঠতে পারেনি, কারণ এলসি খোলার জন্য যে পরিমাণ প্রিপারেশান দরকার সেটা তাদের ছিল না। যদিও পরবর্তীতে খুলেছে, কিন্তু সেই পরিমাণ সার এখনও অ্যাভেলেবেল করতে পারেনি, অ্যাবান্ডেন্ট কোয়ান্টিটি সার বাজারে নেই। এতে না থাকার কারণে ব্যবসায়ীরা কিছুটা তো সুযোগ নিচ্ছেই। যেমন বস্তাপতি আমি যেটা খবর নিয়ে দেখলাম, কোথাও 200 কোথাও 300 টাকা বেশি দিলেই সার পাচ্ছে। সেটা হয়তো কৃষক বলছে যে আমরা তো পাচ্ছি, বাট বেশি দাম দেওয়া লাগতেছে। এখন এই 300 বা 200 টাকা বেশি দিলে যেটা হবে যে কৃষক সার পেয়েছে, কৃষক হয়তো খুশি দামে পেয়েছি, কিন্তু প্রোডাকশানে তার কষ্ট একটু বেড়ে গেল, এইটা সমস্যা একটা। সারের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিকল্পনা করা দরকার, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, আরেকটা সরকার আসছে, নতুন সরকার হয়তো অনেক কিছুই নতুন করে শুরু করবেন, কিন্তু সারের ক্ষেত্রে তাদের পরিকল্পনাটা কীরকম হওয়া দরকার? আমাদের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4টা মাস, অক্টোবর থেকে যদি 5 মাস হলো, আমার প্রায় 60% ফার্টিলাইজার লাগে। টোটাল রিকোয়ারমেন্টসের 60% এই 5 মাসই ব্যবহার হয়। কিন্তু কারণ হলো যে এই শীতকালীন যত সবজি আছে, আলু, ভুট্টা, গম, শাক সবজি, এটি কিন্তু এই বেশি ফার্টিলাইজার যেখানে প্রয়োজন এই শীতকালে এই 5টা মাস লাগে। তারপরে আপনার ডিসেম্বর থেকে আস্তে আস্তে বীজতলা করা হলো আপনার বোরো চাষের জন্য, দেন জানুয়ারি মাস থেকে ট্রান্সপ্লান্টেশন শুরু হবে, তখন আবার সার লাগবে, এবং তখন ইউরিয়া সারটা আরও বেশি লাগবে। তো সুতরাং এই জন্য যেটা দরকার, যে সরকার অবশ্য বলেছে যে কৃষি মন্ত্রণালয় আমাদের ডিসেম্বর পর্যন্ত আমরা উই আর রেডি, বাট ডিসেম্বর পরে জানুয়ারি তো একটা মাস আছে, ফেব্রুয়ারি, আমার মার্চ পর্যন্ত ফার্টিলাইজার লাগবে ইউরিয়া টপ ড্রেসিংয়ের জন্য। সুতরাং সেই পরিমাণ প্রস্তুতি সরকার বলেছে যে তারা পাইপলাইনে আছে, সার এসে যাবে, বাট এটা বাস্তবায়ন করাটা খুব জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাতে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না, সরকারকে যে করে হোক ফার্টিলাইজারটা অ্যাভেলেবেল করতেই হবে। কারণ আমি যদি কোনো কারণে বোরোতে একটু ফলন কম হয়, তাহলে কিন্তু আমার অনেক, কারণ আমার 60% চাল আসে বোরোতে, এটা বুঝতে হবে। সেখানে একটু বিচ্ছুতি হওয়া মানে হিউজ কোয়ান্টিটি, এবং সেই কোয়ান্টিটি যদি হয় তাহলে কিন্তু আপনি কোনো অবস্থাতেই আমদানি করে এই ঘাটতি পূরণ করতে পারবেন না। বাট এখন সরকারকে যে কাজটা করতে হবে, যে বড় সিজনে যা প্রস্তুতি দরকার, যতটুকু আমার রিকোয়ারমেন্টস আছে ফার্টিলাইজারে, সেই জায়গাটাকে খুব গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, যাতে কোনো অবস্থাতেই সারের ক্রাইসিসটা না হয়। ভর্তুকি যেটা আছে ফাইন, এটা থাকতেই হবে, এর কোনো বিকল্প নেই। কারণ 90 টাকা দিয়ে সার কিনে কৃষিকাজ করতে পারবে না, কারণ কৃষকের কাছে এত টাকা থাকে না, তারপরে তার উৎপাদিত ফসলের বিক্রির কোনো নিশ্চয়তা থাকে না। সুতরাং সরকারের যে ভর্তুকি প্রোগ্রাম আছে ফার্টিলাইজারের জন্য,
সেটা যথার্থই আছে এবং ইট শুড কন্টিনিউ, এটা কন্টিনিউ করতে হবে। কৃষকের বাইরে যারা আমদানি করেন সার, তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়ার বিষয় এখানে আছে কিনা? ইউরিয়াটা মোটামুটি ইউরিয়াটা সরকারি পুরো বিসিআইসি আমদানি করে, তো বিসিআইসি ব্যাংকের কাছে দেনা থাকার কারণে তখন এলসি খুলতে পারেনি, তারা কিছু কিছু এলসি খুলেছে। তো আমি এই মুহূর্তে আজকের অবস্থান বলতে পারবো না, তবে আমাকে তারা বলেছে যে তারা চেষ্টা করছে, নন ইউরিয়া আমদানিকারকরা করছেন সেটার জন্য দেওয়া হচ্ছে, কিন্তু এলসি খুলতে পারছে না। ডলার ক্রাইসিস একই সিচুয়েশন কিন্তু এখনও বিরাজ করছে, কিছুটা উন্নত হলেও এখনও সামগ্রিকভাবে উন্নতি হয়নি। আমরা বলবো ডলার ক্রাইসিসটা দুইটা তিনটা সুযোগ, একটা হলো যে সরকারের একটা সাপোর্ট, একটা হলো মেন্টাল সাপোর্ট এবং ব্যাংক ঋণ দেওয়া। কিন্তু আবার একই অবস্থা দেখতে হবে যে ব্যাংকে আপনি ঋণ দিয়ে গেলেন, ওরা যদি সার বিক্রি করে টাকাটা রিপেমেন্ট না করে, সো পেমেন্টের সময় যে এই টাকাটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যাতে ব্যাংক ঋণগুলো হয়, এই ধরুন টাইপের একটা এগ্রিমেন্ট গভর্নমেন্ট করতে পারে, যে যাতে বিক্রি করার পর সরকার টাকাটা যখন দিবে পার্টিগুলো, যাতে ব্যাংক তার টাকাটা ফেরত পায়, ব্যাংকগুলোর কাছে যাতে আবার ঋণই না হয়ে যায়। সুতরাং এই জায়গায় কাজ করতে পারে। এবং আমাদের যে নন ইউরিয়ারা বিশেষ করে টিএসপি, এমওপি এবং ডিএপির একটা বড় অংশ প্রাইভেট কোম্পানি, প্রাইভেট সেক্টর আমদানি করে, সুতরাং তাদেরকে সাপোর্ট অবশ্যই দিতে হবে। কারণ এটা এখানে আমি মনে করি যে ইনপুট ব্যবসাটা স্মুথ করাটা ইম্পর্টেন্ট। পাবলিক করলো না প্রাইভেট করলো ডাজন্ট ম্যাটার। পাবলিক ইম্পোর্ট করে এই কারণে বাজারটাকে স্টেবল রাখার জন্য, যাতে কেউ মনোপলি করতে না পারে, কিন্তু তাদেরকেও তো সুযোগ দেওয়া হবে। তাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত করে সরকার বেনিফিট নেওয়া, এটাও কিন্তু সঠিক না। সুতরাং তাদের যে সমস্যাগুলো আছে এগুলো বিবেচনা করে তারা যাতে উইথ প্রফিট ব্যবসাটা করতে পারে সেটা খেয়াল রাখতে হবে। আমরা বিগত সময় দেখেছি যে কিছু পরিসংখ্যান এসেছে যেগুলোতে আসলে সঠিক তথ্য দেওয়া হয়নি। কাজে তথ্য বিভ্রাট যদি থাকে সেটা সরকার কীভাবে নিরূপণ করতে পারে এবং সার্বিকভাবে বাজারে যাতে কোনোভাবেই সংকট না হয় সেটা কীভাবে নিশ্চিত করতে পারে? বললাম যে আগের যে সরকার তারা ফেল করেছে, সময় মতো সার আমদানি করতে পারে না, এলসি করতে পারে না বলে আজকে ক্রাইসিসটা। বাট এখন যেহেতু একটা অন্তর্বর্তী সরকার, তাদেরকে এখনই এটাতে মাথায় রাখতে হবে যে নেক্সট স্টেপগুলো আমি এখন থেকে শুরু করতে হবে, যাতে আগামীতে এই ক্রাইসিসটা না হয়। কারণ আপনি একটু আগে যেটা বললেন যে যদি অ্যাভেলেবেল না করতে পারে, কৃষক কিন্তু রাস্তায় নেমে যাবে, কৃষক তখন কারোর দিকে তাকাবে না। কারণ গরিব কৃষক সরকার প্রধান নিয়ে বিবেচনা না, কৃষকের বিবেচনা তাদের মাথা ব্যথা। আমি জমিতে নেমেছি, আমি বিনিয়োগ করেছি, আমার ফার্টিলাইজার দিতে হবে, এটা সরকারের একটা নৈতিক দায়িত্ব। যে একটা সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে, তাদের স্বৈরাচারী মনোভাবের কারণে তারা এই জিনিসগুলোকে কেয়ার করেনি। যদি ওই সময় থেকে তারা এই জিনিসটাকে আরও সিনসিয়ারলি হ্যান্ডেল করতো, তাহলে কিন্তু আজকে বাংলাদেশে ক্রাইসিসটা হয় না। ওই সময় থেকে যারা ক্যারিং কন্ট্রাক্টররা, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সার ক্যারিং করার জন্য, তারা সরকারকে সার না বুঝিয়ে দিয়ে বিক্রি করে দিয়েছে বাজারে, সেই টাকা পর্যন্ত সরকার এখনও আদায় করতে পারছে না। তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি, অথবা কোথাও কোথাও আপনার চুরি হয়েছে, পিলফারেজ হয়েছে, সেগুলোরও কোনো বিচার হইতে হয়নি। এই বিচার না হওয়ার কারণে গত আপনি লাস্ট 3 ইয়ার যদি আপনি যান, দেখবেন যে সার ব্যবস্থাপনায় অনেক অনিয়ম হয়েছে। এবং টিএসপি, এমওপি সার, বিশেষ করে বোরো মৌসুমে, রবি মৌসুমে সারের ক্রাইসিস গত 3 বছর যাবতই দেশে ছিল। এবং ছিল বলতে কৃষকরা বেশি দামে কিনতে হয়েছে, ফেয়ার প্রাইসে গত 3 বছর কৃষকরা সার পায়নি। ইট ইজ ট্রু। কিন্তু সরকারকে আমরা বারবার বলতে চেষ্টা করেছি, কিন্তু সরকার সেই জিনিসটা গুরুত্বই দেয়নি। কারণ তাদের আত্ম অহংকারটা এত বেশি ছিল, তাদের একটাই ধারণা ছিল তারা খুব ভালো ম্যানেজ করতে পারছেন এবং এভরিথিং ইজ গুড, কিন্তু এটা সঠিক নয়। যে আমাদের যদি তথ্যপত্র আপনি সঠিক না করেন, তাহলে আপনি কোনো প্ল্যানিংই প্রপার করতে পারবেন না। এখন আমি যদি আসেন যে আমার কৃষি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, তারা ফসল উৎপাদন বা ডিমান্ডের একটা তৈরি করে ডাটা। এখন যে মহাপরিচালক থাকেন, ডিজি সাহেব থাকেন, উনি চেষ্টা করেন যে আগে ডিজি সাহেব যদি 10 লক্ষ বলে, আমার সময় আমি 11 লক্ষ দেখাইতে চাই, মানে আমাকে দেখতে হবে যে আমি ভালো করেছি, আমার পারফরমেন্সটা ভালো দেখাইতে হবে সরকারের কাছে, তাহলে আমি ভবিষ্যতে একটা কিছু পাবো, এক্সটেনশনে হোক বা অন্য কোথাও আমার একটা চাকরি হবে। এই কাজটা করে কিন্তু বারবার তারা মিসলিড করছে সরকারকে। রাজনৈতিকভাবে এটা পলিটিক্যালি বলে কি যে প্রত্যেক সরকার যে আমার সময় বাম্পার, প্রত্যেক ফসলে, আলুতে এবার বাম্পার ফলন বলবে, কয়েকদিন পর বলবে বোরোতে বাম্পার ফলন, একটু পরে দেখবেন যে বলবে এবার আমনে বাম্পার ফলন হয়েছে, গতবারের চেয়ে বেশি। আপনি একটু আগে বললেন যে বন্যার কারণে ক্ষতি হয়েছে কিনা, কিন্তু ডিপার্টমেন্ট কিন্তু বলবে যে গতবার থেকে 2 লক্ষ টন হলো বেশি, তারা কখনো কমে দিতে চাইতে না। এতে করে কিন্তু আমার সমস্যাটা সৃষ্টি হয়। সুতরাং আমি সঠিক পরিকল্পনা নিতে পারছি না, ওয়েল এহেড প্ল্যান করতে পারছি না, আমার কি আমদানি করতে হবে না নেক্সট ক্রপ। আমরা যেটা মনে করি যে আপনার যদি ধরেন আমনে কম হয়, ফসল হতে পারে দুর্যোগ, মানে নির্মোহ হতে হবে না, আমার দুর্যোগপূর্ণ কান্ট্রি হতে পারে, এটা তো আমার ফল্ট না। এখন আমাকে কি করতে হবে, যদি ফল কমাইতে তাহলে আমাকে নেক্সট ক্রপ কি বোরো, সো বোরোতে আমাকে এক্সট্রা ড্রাইভ দিতে হবে, ওইটাকে রিকভারি করা, বোরোর জন্য আমাকে কোয়ালিটি সিড সাপ্লাই করা, বীজটা নিশ্চিত করা, ইরিগেশন নিশ্চিত করা, যাতে করে কৃষক আগ্রহ পায়, এটা বেটার প্রাইস ডিক্লেয়ার করা, যাতে করে কৃষক খুশি থাকে যে আমি ভালো দামে ধান বিক্রি করতে পারবো।
এই জিনিসটা কাজ করা উচিত। সুশাসনের প্রি কন্ডিশন হলো এই জায়গাটাতে আপনি নন পার্টিজেন্ট হতে হবে প্রশাসন, নন পার্টিজেন্ট হতে হবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। জনাব আনোয়ার ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, শ্রোতাদেরকেও ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য। দর্শক, আমরা কথা বললাম কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব জনাব আনোয়ার ফারুকের সঙ্গে। তার কাছ থেকে আমরা যেটুকু জানলাম সেটা হচ্ছে যে সারের বর্তমান আসলে কি অবস্থায় রয়েছে এবং কেন সারকে আমদানি করতে হবে এবং সেটাকে ঠিক রাখতে গেলে কি কি কাজ করতে হবে। আশা করি যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা এই কথাগুলো বিবেচনায় নেবেন এবং আগামী মৌসুমে নয়, শুধু যে কোনো মৌসুমেই সারের মতো একটা গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা নিয়ে যেন কৃষককে অন্তত সংকটে পড়তে না হয়। আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান আমরা কৃষকদের প্রতি শুভকামনা জানিয়ে এখানেই শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।